2023 সালের কথা। মুম্বাইয়ের ইস্ট মারোল এলাকায় অবস্থিত এনজি রোড অনপ্রেটিভ হাউসিং সোসাইটির ফ্ল্যাট নাম্বার 306-এ 25 বছর বয়সী রূপাল আংরে সেখানে থাকত। সে একজন ট্রেনি হোস্টেস ছিল। তার সাথে তার বোন এসওয়ারিয়া আংরেও সেখানে একসাথেই থাকত। সে আইসিআইসিআই ব্যাংকে কাজ করত। তারা দুই বোনই মূলত ছত্তিশগড়ের রায়পুর এলাকার নিউ রাজেন্দ্রনগরে থাকত। আর যখন ছুটি পেত তখন নিজের বাড়িতে চলে আসত। এরপর 2023 সালের সেপ্টেম্বর মাসে রক্ষাবন্ধনের উৎসব আসে। আর এই সুযোগেই তারা দুই বোন তাদের হোম টাউনে বেড়াতে যায়। কিন্তু রূপালকে এরপর এয়ার হোস্টেস ট্রেনিংয়ের জন্য উৎসবের আগেই মুম্বাইয়ে ফিরে আসতে হয়। যদিও এসওয়ারিয়া রায়পুরেই থেকে যায়। রূপাল তার পরিবার ও বন্ধুদের সাথে ফোনে কথা বলে জুড়িয়ে থাকত, কারণ সে বাড়ি থেকে অনেক দূরে ছিল। কখনো কখনো পরিবার ফোন করে তার খোঁজ খবর নিত, আর কখনো বন্ধুরা ফোন করে তাকে ভালোমন্দ জিজ্ঞেস করত। 3 সেপ্টেম্বর 2023 বারটা ছিল রবিবার। এই দিন রূপালের ট্রেনিং ইনস্টিটিউট ছুটি ছিল, আর এজন্যই সে তার ফ্ল্যাটের মধ্যেই ছিল। পরিবারের সদস্যরা জানত আজকে রূপাল ফ্রি আছে, আর এজন্যই তারা প্রতিবারের মতো সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত তার সাথে ফোনে কথা বলে। কিন্তু 11টার পর থেকে সে হঠাৎ করেই ফোন রিসিভ করা বন্ধ করে দেয়। তার বাবা চিন্তা করে যে সে আজকে ফ্রি আছে এবং ভালোমন্দ জিজ্ঞাসা করার জন্য তিনিও ফোন করেন। কিন্তু রূপাল ফোন রিসিভ করে না। তিনি ভাবেন হয়তো সে কোনো কাজে ব্যস্ত রয়েছে। মিস কল দেখে হয়তো পরে ব্যাক কল করবে। সাধারণত রূপাল যদি ব্যস্ত থাকে আর ফোন ধরতে না পারে, তাহলে সে একটা টেক্সট করে দিত, পরে ফোন করব, কিন্তু এইবার সেরকম হয় না। সকাল পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু 11টার পর থেকে না সে ফোন ধরছিল না অনলাইনে ছিল। প্রথমে রূপালের বাবা ভাবেন হয়তো সে কোনো কাজে ব্যস্ত রয়েছে আর এজন্যই ফোন তুলছে না। কিন্তু দীর্ঘক্ষণ যখন কোনো উত্তর পাওয়া যায় না, তখন স্বাভাবিকভাবেই চিন্তা বাড়তে থাকে। এরপর তিনি এই কথাটা পরিবারের অন্যান্য সদস্যদের জানান। তখন তারা যে যার মতো করে রূপালকে ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারেই কলিং হয়ে ফোন কেটে যেত, কোনো রকম জবাব পাওয়া যায় না। এরপর সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু রূপালের ফোন তখনও বন্ধ ছিল। বাড়িতে এটা নিয়ে চিন্তা বাড়তে শুরু করে, কারণ সে মুম্বাইয়ে একাই ছিল। পরিবারের কোনো ঘনিষ্ঠ আত্মীয় সেখানে ছিল না যে গিয়ে সরাসরি খবর নিতে পারবে। এরপর চিন্তা যখন স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তখন রাতের প্রায় 9টার দিকে এসওয়ারিয়া মুম্বাইয়ে তার একটা বন্ধুকে ফোন করে। সে তার বন্ধুকে বলে রূপাল সকাল থেকে ফোন রিসিভ করছে না আর সে ফ্ল্যাটে একাই রয়েছে, তাই দয়া করে ওর ফ্ল্যাটে গিয়ে একটু দেখো তো সে ঠিক আছে কিনা। এরপর প্রায় 9:30টার দিকে এসওয়ারিয়ার বন্ধু রূপালের ফ্ল্যাটে যায়। সে সিকিউরিটি গার্ডকে পুরো ঘটনা জানায় আর ফ্ল্যাট নাম্বার 306 যাওয়ার অনুমতি নেয়। এই বিল্ডিংয়ে আসা যাওয়া সব ব্যক্তির সমস্ত কিছু রেজিস্টার খাতায় রেকর্ড করে রাখা হতো। কে এসেছিল, কখন এসেছিল, কেন আর কাকে দেখা করার জন্য, সবকিছুই। সিকিউরিটি গার্ড ও আরও অন্যান্য লোকজনের সাথে এসওয়ারিয়ার বন্ধু ফ্ল্যাট নাম্বার 306 গিয়ে পৌঁছায়। এরপর ডোর বেল বাজানো হয়, কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসে না। অনেকবার বেল বাজানোর পরও, দরজা খটকানোর পরেও কোনো প্রতিক্রিয়া ভেতর থেকে পাওয়া যায়নি। যখন দরজা খোলার চেষ্টা করা হয়, তখন জানা যায় ভেতর থেকে দরজা বন্ধ করা আছে। এবার এসওয়ারিয়ার মনে সন্দেহ আরও বেড়ে যায়। সে তার বন্ধুকে বলে পাশের কোনো একটা চাবিওয়ালার কাছে যাও যে ডুপ্লিকেট চাবি বানাতে পারে। এদিকে সিকিউরিটি গার্ড বিল্ডিং ম্যানেজমেন্টকে এই খবরটা জানিয়ে দেয় যে ফ্ল্যাটে একটা মেয়ে একাই রয়েছে আর সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরেই ম্যানেজমেন্ট সেখানে পৌঁছে যায়। চাবিওয়ালাও ফ্ল্যাটের বাইরে চলে আসে। দীর্ঘ প্রচেষ্টা করার পর চাবিওয়ালা দরজা খুলতে সক্ষম হয়। যদিও রূপাল আর এসওয়ারিয়া এই একই ফ্ল্যাটে থাকত, কিন্তু এই অ্যাপার্টমেন্টের আসল মালিক অন্য জায়গায় থাকতেন। ওনার কাছে এই অ্যাপার্টমেন্টের ডুপ্লিকেট চাবি ছিল, কিন্তু সেটা নিয়ে আসতে অনেক দেরি হচ্ছিল। তাই চাবিওয়ালাকে ডেকে এনে দরজা খোলানো হয়।
যখনই দরজা খোলা হয় ঐশ্বরিয়ার বন্ধু ও আরও বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করে। কিন্তু ভেতরের পরিবেশ দেখে সবাই অবাক হয়ে যায়। লিভিং রুমের মেঝেতে রক্তের কিছু অস্বাভাবিক দাগ লেগেছিল। ঘরের জিনিসপত্র যেখানে সেখানে অগোছালোভাবে পড়েছিল। মেঝেতে যেভাবে দাগ ছড়ানো ছিল দেখে মনে হচ্ছিল যেন কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে সেই দাগ অনুসরণ করে তারা ফ্ল্যাটের ভেতরে এগিয়ে যায়, যেটা সোজা বাথরুমের দিকেই যাচ্ছিল। বাথরুমের দরজা খোলার পর সামনের দৃশ্য আরও ভীষণভাবে নাড়া দেয়। সেখানে রূপাল নিস্তেজ অবস্থায় পড়েছিল। তার গলায় ক্ষতের চিহ্ন ছিল এবং শরীরে একাধিক আঘাতের দাগ দেখা যায়। একটা প্রাণবন্ত মেয়ে যে কিনা কিছুক্ষণ আগেই হাসি মুখে তার পরিবারের সাথে কথা বলছিল, সেই মেয়ে এখন নিঃশব্দে বাথরুমে পড়ে রয়েছে। রূপালের এমন অবস্থা দেখে ঐশ্বরিয়ার বন্ধু সঙ্গে সঙ্গেই তাকে ফোন করে এবং পুরো ঘটনা জানায়। এরই মধ্যে সিকিউরিটি গার্ড পুলিশকে ফোন করে ঘটনাটি জানায়। এরপর রাতের প্রায় 10টার দিকে বাবাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং রূপালকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। চেক করার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার শরীরে থাকা চিহ্ন এবং ফ্ল্যাটের পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি একটি নিছক হত্যাকাণ্ড। যখন বাথরুমের ভিতর তার নিথর শরীর দেখা যায় তখন ততক্ষণে তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। এই খবর শোনা মাত্রই রূপালের পরিবারের উপর যেন আকাশ ভেঙে পড়ে। মেয়ের এরকম খবর পাওয়া মাত্রই তারা মুম্বাইয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। রূপাল আংরে খুবই বুদ্ধিমান ও আত্মনির্ভর একজন মেয়ে ছিল। তার পরিবারের 2 জন বড় দিদি ও একজন ভাই ছিল। তার বাবা একটি সরকারি দপ্তরে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন, এখন অবসরপ্রাপ্ত। রূপাল তার প্রাথমিক পড়াশোনা রায়পুরেই সম্পূর্ণ করে। এরপর উচ্চশিক্ষার জন্য ছত্তিশগড়ে চলে যায়। তার স্বপ্ন ছিল একদিন সে এয়ার হোস্টেস হবে। নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য সে অনেক পরিশ্রম করে। ছত্তিশগড়ে পড়াশোনা শেষ করার পর সে এয়ার ইন্ডিয়াতে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পদের জন্য আবেদন করে, আর সেখানেই তার সিলেকশন হয়ে যায়। এরপর তাকে 6 মাসের ট্রেনিংয়ের জন্য মুম্বাইয়ে যেতে হয়। তার বোন ঐশ্বরিয়া আগে থেকেই মুম্বাইতে একটা ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে থাকত। এরপর রূপালও সেখানেই থাকতে শুরু করে। সে মার্চ অথবা এপ্রিলের মাঝামাঝি 2023 সালে মুম্বাই আসে। তাঁদের প্রতিদিনকার জীবন একটা রুটিনে পরিণত হয়। সকাল হলে রূপাল ট্রেনিং সেন্টারে যেত আর ঐশ্বরিয়া ব্যাংকের কাজে। সন্ধ্যায় দুজনেই বাড়িতে ফিরে আসত। ট্রেনিং চলাকালীন রূপালের অনেক বন্ধু তৈরি হয়। সে কোর্সে খুব ভালো পারফর্ম করে, যার জন্য সে খুব খুশি ছিল। পাশাপাশি পরিবারও গর্ব অনুভব করছিল যে তাদের মেয়ে নিজের স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু কেউ জানত না যে 3 সেপ্টেম্বর সেই রূপালকে তার বাথরুমে নিস্তেজ অবস্থায় পাওয়া যাবে। 2023 সালের আগস্টের শেষের দিকে রক্ষাবন্ধন উৎসব ছিল। সেই উপলক্ষে রূপাল তার দিদির সঙ্গে রায়পুরে আসে। রাখির ঠিক আগের দিন দিল্লি থেকে একটি জরুরি ফোন কল আসে। ফোনে জানানো হয় যে কিছু প্রয়োজনীয় মেডিকেল টেস্ট করতে হবে, যেগুলো জয়েনিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। সময় খুব কম ছিল, তাই সেদিনই রূপাল একাই মুম্বাই ফিরে যায়। সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। দিল্লিতে তার সব টেস্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখান থেকে সরাসরি রায়পুর না গিয়ে আবার মুম্বাই ফিরে যায়। আর সেখানেই ঘটে সেই দুঃখজনক ঘটনা যা তার জীবনের গতি চিরতরে থামিয়ে দেয়। আসলে এই জঘন্য অপরাধ কে করেছিল? বাবাই পুলিশ যখন তার নিস্তেজ শরীর উদ্ধার করে, তখন আইপিসি 302 ধারায় হত্যাকাণ্ডের মামলা রেকর্ড করা হয় এবং পুলিশ তল্লাশি শুরু করে। এই কেসের গভীরতা দেখে লোকাল পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ মিলে যৌথভাবে 8টা টিম গঠন করে, যেটা পরে বেড়ে গিয়ে 12টা হয়। পুলিশ সবার প্রথমে ফ্ল্যাটের ভিতর তল্লাশি শুরু করে। ফরেনসিক দক্ষতা ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডাকা হয়। টেকনিক্যাল টিমও তাদের অনুসন্ধান শুরু করে দেয়। পরিবার ও আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করার পর জানা যায় 3 সেপ্টেম্বর সকাল 11টা পর্যন্ত সবকিছুই ঠিক ও স্বাভাবিক ছিল। রূপাল ফোনে কথা বলছিল আর সে পুরোপুরি ঠিকঠাক ছিল। কিন্তু 11টার পর থেকে সে সমস্ত রকম ফোন কলের জবাব দেওয়া বন্ধ করে।
তল্লাশি চলাকালীন পুলিশ সুরক্ষা কর্মীদের নিয়ে বিশেষ অনুসন্ধান শুরু করে সেখান থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করা হয়। ফ্ল্যাটের তল্লাশি থেকে জানা যায় সেখান থেকে কোনো দামি জিনিস সরানো হয়নি। রূপালের মোবাইল ফোনও ফ্ল্যাটের ভিতরেই ছিল, গয়না আর অন্যান্য মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত অবস্থায় ছিল। পুলিশ সেখানে কোনো রকম জোরপূর্বক প্রবেশ বা জিনিসপত্র ভাঙার ইঙ্গিত পায়নি। যখন মোবাইলের কল ডিটেইলস বের করা হয় তখন সন্দেহ আরও গাঢ় হয়। মনে হয় কেউ যেন চেনাজানার মধ্যেই ফ্ল্যাটে ঢুকেছিল, যাকে হয়তো রূপাল নিজেই ভিতরে ঢুকতে দিয়েছিল। কিন্তু আসলে সেই ব্যক্তি কে ছিল? রূপালের হত্যাকাণ্ড সমাধানের জন্য পুলিশ আরও জোরদার অনুসন্ধান শুরু করে। সিসিটিভি ফুটেজ, এন্ট্রি রেজিস্টার খাতা ও সিকিউরিটি গার্ডদের দেওয়া তথ্য পুলিশ ভালোভাবে যাচাই করে। এইসব তথ্যের উপর ভিত্তি করে পুলিশ এমন প্রায় ৪৫ জনের সন্ধান পায় যারা সেদিন সেই বিল্ডিংয়ে প্রবেশ করেছিল। এদের মধ্যে ছিল এলাকার কিছু লোক, ভাড়াটে, অনলাইন ডেলিভারি এজেন্ট এবং কয়েকজন পরিষেবা প্রদানকারী। এক এক করে সবাইকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু কারও উপর পুলিশ নির্দিষ্টভাবে সন্দেহ করতে পারে না। এভাবেই একদিন পার হয়ে যায়। ৪ সেপ্টেম্বর, সোমবার, রূপালের পরিবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এতক্ষণ পর্যন্ত যে প্রমাণ পাওয়া গেছে তা বিশ্লেষণ করে মনে হয় সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সম্ভবত রূপালকে হত্যা করা হয়। এটা সেই সময়কাল যখন বিল্ডিংয়ে সাফাইকর্মী, মেইনটেনেন্স স্টাফ ও বাড়ির সহায়করা আসা যাওয়া করছিল। পুলিশ এখানে নিশ্চিত হয় ঘটনাটি দিনের সময়েই ঘটেছে। এরপর পুলিশ হাউসকিপিং কোম্পানির সাথে যোগাযোগ করে এবং সেই দিন বিল্ডিংয়ে ডিউটি করা কর্মচারীদের তালিকা সংগ্রহ করে। এছাড়াও ফ্ল্যাটে যারা কাজ করত তাদের কাছ থেকেও কিছু তথ্য নেওয়া হয়। যখন রূপালের পরিবার ও বন্ধুদের সাথে পুলিশ কথা বলে তখন এটা স্পষ্ট হয়ে ওঠে তার জীবনে সেরকম কোনো বড় সমস্যা বা অস্বাভাবিক পরিস্থিতি ছিল না। পুলিশ অন্য দিক থেকেও অনুসন্ধান চালায়, কিন্তু না কোনো শত্রুতার ইঙ্গিত মেলে, না কোনো সম্পর্কজনিত কোনো ক্লু। কল রেকর্ডেও তেমন কোনো বিশেষ তথ্য পাওয়া যায় না। রূপাল শেষবার ৩ সেপ্টেম্বর তার এক বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছিল। বন্ধুর কথায় কথোপকথনের সময় ফ্ল্যাটে কলিং বেল বেজে ওঠে। রূপাল কথা বলতে বলতে দরজা পর্যন্ত যায় এবং দরজা খুলে বাইরে একজন দাঁড়িয়েছিল যে কিছু একটা জিজ্ঞাসা করছিল রূপালকে, কিন্তু বন্ধু তার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পায়নি। এরপর রূপাল উত্তরে বলে, এটা ২০৬ নয়, এটা ৩০৬। এই কথা বলেই সে দরজা বন্ধ করে দেয়। এইসব শুনে পুলিশের মনে হয় হয়তো এটা কোনো ডেলিভারি এজেন্ট হতে পারে যে ভুল করে অন্য ফ্ল্যাটে চলে এসেছিল। এরপর পুলিশ ৩ সেপ্টেম্বর হাউসকিপিংয়ের কাছ থেকে বিল্ডিংয়ে কাজ করা সাফাই কর্মীদের লিস্ট দেখতে চায়। টেকনিক্যাল টিমও সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখে। সকাল ১১টার ফুটেজ বারবার দেখা হয় যদি সেখান থেকে কোনো প্রমাণ পাওয়া যায়। এরই মধ্যে একজন পুলিশ কর্মীর নজর যায় একজন সাফাই কর্মীর দিকে। সকাল 11:30টার দিকে সেই সাফাই কর্মী ইউনিফর্ম পরে বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করে, কিন্তু ২ ঘণ্টা পর যখন সে বাইরে আসে তখন তার পরনে সাধারণ পোশাক ছিল। তার সাফাই ইউনিফর্মও কোথাও দেখা যায় না। প্রথমে বিষয়টা সাধারণই মনে হচ্ছিল, কিন্তু যখন গভীরভাবে বিষয়টা বিশ্লেষণ করা হয় তখন সন্দেহ আরও গাঢ় হয়। সাধারণত সাফাই কর্মীরা তাঁদের কাজ শেষ করে সোজা বাড়িতে চলে যান, কিন্তু এই ব্যক্তি ফ্ল্যাটের ভিতরেই কেন পোশাক পরিবর্তন করল? সে কি আরও অন্য পোশাক নিয়ে এসেছিল? যদি হ্যাঁ, তাহলে কেন? এরপর বিল্ডিং ম্যানেজমেন্ট আর হাউসকিপিং স্টাফকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। সবাই জানায় সাধারণত সাফাই কর্মীরা বিল্ডিংয়ের ভিতরে পোশাক পরিবর্তন করে না, কিন্তু ক্যামেরার ফুটেজে অন্য কিছু দেখা যায়। এরপর পুলিশ সাফাই কর্মীদের পুরো লিস্ট বের করে এবং সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এটাই সেই সময় যখন পুলিশ খুঁজে পায় সেই সাফাই কর্মীকে যে সাফাই ইউনিফর্ম পরিবর্তন করেছিল। তার নাম বিক্রম আটপাল। তার স্ত্রীও সেখানেই বাড়ির কাজকর্ম করত। বিক্রমের দায়িত্ব ছিল করিডোর আর অন্যান্য জায়গা পরিষ্কার করা। কখনো কখনো সে বাড়তি টাকা ইনকামের জন্য বাথরুমও পরিষ্কার করত। বিক্রম বাবাইয়ের পাশে তোঙ্গা এলাকায় থাকত। সে মূলত হরিয়ানার বাসিন্দা ছিল
এবং বেশ কয়েক বছর ধরে মুম্বাইয়ে সাফাই কর্মীর কাজ করে আসছিল। পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সন্দেহ আরও বাড়ে। বিক্রমের হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল, তার গলা ও কপালেও হালকা চোটের চিহ্ন ছিল। বিশেষ করে তার হাতে এক জায়গায় তাজা ব্যান্ডেজ লাগানো ছিল। এই ঘটনাটা ছিল 4ই সেপ্টেম্বর সকালে। এর আগের রাতেই রূপালকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরদিন যখন পুলিশ বিক্রমকে জিজ্ঞাসাবাদ করে তখন তার গলা, কপাল এবং হাতে কিছু চোটের চিহ্ন দেখা যায়। যখন তাকে এসব কাটা দাগ সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন সে জানায় এই আঘাতগুলো নাকি সাফাইয়ের সময় লেগেছিল। তার এই বক্তব্য পুলিশ রেকর্ড করে, কিন্তু সন্দেহ তার অবস্থান একেবারে একই রকম ছিল। এরপর তদন্ত যতই এগোতে থাকে পুলিশের হাতে ততই নতুন নতুন তথ্য আসতে থাকে। বিক্রমের স্ত্রী, যিনি আলাদা আলাদা বাড়িতে সহায়কের কাজ করত, তাকে জিজ্ঞাসা করা হয়। সে বলে 3 সেপ্টেম্বরের দিন সে ছুটিতে ছিল, কিন্তু বিক্রম প্রতিবারের মতোই নিজের কাজে বেরিয়ে পড়েছিল। এখন সন্দেহে বিষয়টি আরও গভীর হয়। এবার পুলিশ 4ই সেপ্টেম্বর বিক্রমকে গ্রেপ্তার করে এবং শক্তভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার বয়ান বারবার বদলে যাচ্ছিল। বিশেষ করে তার পোশাক পরিবর্তন করার বিষয়টা পুলিশ কিছুতেই মানতে পারছিল না। সিকিউরিটি গার্ড, সাফাই কর্মী ও অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করার পর এটা জানা যায় বিগত কয়েকদিনের মধ্যে বিক্রম ও রূপালের মধ্যে কথা কাটাকাটি নিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। যখন পুলিশ আরও কড়াভাবে বিক্রমকে জিজ্ঞাসা করতে শুরু করে তখন সে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে। বিক্রম জানায় সে রূপালের সঙ্গে ঘটনার দিন তাঁর ফ্ল্যাটে গিয়েছিল। রূপাল তাকে 3ই সেপ্টেম্বর ফ্ল্যাটে ডেকে পাঠায় কারণ বাথরুমের পাইপ নষ্ট হয়ে গিয়েছিল। বিক্রম আগেই এক ধরনের পরিকল্পনা করে রেখেছিল। সে 3 দিন আগেই একটা ধারালো বস্তু সংগ্রহ করে রেখেছিল। রূপালের ফ্ল্যাটে যাওয়া মাত্রই তাঁদের দুজনের মধ্যে কথাবার্তা নিয়ে উত্তেজনা শুরু হয়। এই সময় বিক্রম তার জামার ভিতর লুকিয়ে রাখা বস্তুটি বের করে রূপালের উপর চালায়, কিন্তু রূপাল সাহসিকতার সঙ্গে তার প্রতিরোধ করে। সে বিক্রমের হাত থেকে সেই বস্তুটি কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং ঘরে থাকা একটি কাঁচের ফুলদানির সাহায্যে বিক্রমকে আঘাত করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে বিক্রম রূপালের গলায় গুরুতর আঘাত করে, যার ফলে রূপাল ঘটনাস্থলে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। এরপর বিক্রম সেই দেহটি লিভিং রুম থেকে টেনে বাথরুমে নিয়ে যায়। সেখানেই সে নিজেকে পরিষ্কার করে জামাকাপড় পরিবর্তন করে এবং প্রায় 2 ঘণ্টা পর্যন্ত ওই ফ্ল্যাটে অবস্থান করে যাতে কেউ তার উপরে সন্দেহ না করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বিক্রম জানায় রূপাল প্রায়শই তার কাজ নিয়ে অভিযোগ করত আর এই বিষয়গুলো নিয়ে তার মধ্যে ক্ষোভ জন্ম নিচ্ছিল, কিন্তু এতটাই ক্ষোভ যে তা একজনকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। 5ই সেপ্টেম্বর পুলিশ বিক্রমকে কোর্টে পেশ করে এবং 3 দিনের রিমান্ড নেয়। এই সময়ের মধ্যেই পুলিশ জঙ্গল এলাকা থেকে বিক্রমের ব্যবহৃত জামাকাপড় ও সেই ধারালো বস্তুটি উদ্ধার করে। 8ই সেপ্টেম্বর বিক্রমের রিমান্ড শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক সেই দিন সকালে জেলের ভেতর থেকে একটি চমকে দেওয়ার মতো খবর আসে। যখন এক কনস্টেবল বন্দীদের গুনতি করছিল তখন দেখা যায় বিক্রম নিখোঁজ। এরপর পুলিশ যখন বাথরুমগুলো তল্লাশি করে তখন তারা দেখতে পায় বিক্রম নিজের পরনের প্যান্ট দিয়ে আত্মহানির চেষ্টা করেছে। পুলিশ তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা জানান ততক্ষণে সব শেষ। আর এভাবেই পুলিশ তাদের তদন্তের পরিসমাপ্তি টানে। বন্ধুরা, এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয়, বরং সচেতন করার জন্য বানানো হয়েছে, যেন আমরা সবাই সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বুঝতে পারি। জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে, তাই সচেতন থাকা জরুরি। আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। সবাই সুস্থ, নিরাপদ ও শান্তিতে থাকুন। ধন্যবাদ।